স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। গন্তব্যে পৌঁছে দেওয়ার স্লোগান তুলে এক যুগ আগে যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, আজ তাদের গন্তব্যই প্রশ্নের মুখোমুখি। বলছি মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠান ডেস্টিনির কথা। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং প্রতারণার নানান অভিযোগ। এমএলএম ব্যবসা নিয়ে নড়েচড়ে বসেছে সরকারও। বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। অনিয়ম খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন ডেস্টিনির লাখ লাখ সাধারণ গ্রাহক। এই অবস্থায় আজকে বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। এমএলএম ব্যবসায় অর্থনীতির কোন সূত্র অনুসরণ করছে ডেস্টিনি? এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণে কি আইন আছে সরকারের? প্রতারণার আশঙ্কা থাকলে ডেস্টিনির বিরুদ্ধে এতদিনে কেন ব্যবস্থা নেয়নি সরকার? সাধারণ গ্রাহকদের আশ্বস্ত করতে কি বলার আছে ডেস্টিনির? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারেও লিখতে পারেন facebook.com/ আজকের বাংলাদেশ ও টুইটারে .com/ আজকের বাংলাদেশের ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আছেন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুন্নুর তুষার। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি চট্টগ্রাম থেকে কথা বলবো ডেস্টিনির বিরুদ্ধে মামলাকারী মোস্তফা কামাল পাশা, খুলনা থেকে ডেস্টিনিতে বিনিয়োগকারী জামশেদ আকবর রোমেল এবং সিলেট থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটর অলোককান্তি দত্তের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব রফিকুল আমিন, গত কয়েকদিন ধরে অনেকগুলি পত্রপত্রিকা অনেক ধরনের রিপোর্ট এসছে। আমরা নিশ্চয় আলোচনার একটি পর্যায়ের দিকে যাব। আমি একটি সরল প্রশ্ন করতে চাই যে ডেস্টিনি গ্রুপে অংশগ্রহণ করে বা ডেস্টিনির কার্যক্রমে অংশগ্রহণ করে শুধু কি লাভই হয় নাকি লাভ ক্ষতি দুটোই হয়? ডেস্টিনি গ্রুপ যখন বললেন, এখানে কিন্তু আমাদের টোটাল রেজিস্টার্ড 37টি কোম্পানি, তার মধ্যে দুটি কোম্পানি আছে আপনার ডাইরেক্ট সেলিং কোম্পানি, একটি ডেস্টিনি 2000 লিমিটেড আর একটি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন। এখন ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনে জয়েন করা মানে অ্যাকচুয়ালি এখানে পণ্য ক্রয় করে, একটা নির্দিষ্ট পরিমাণে পণ্য ক্রয় করে ডিস্ট্রিবিউটরশিপ পরিবেশক হওয়ার একটা আবেদন করা। আমরা পরিবেশক হওয়ার জন্য কোনো ধরনের অর্থ নেই না, শুধু একজন লোক পরিবেশক হওয়ার জন্য একটা নির্দিষ্ট ভলিউমের পণ্য ক্রয় করতে হয় এককালীন। এরপর তাকে প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণ সে নেবে যদি সে মনে করে আমি আরো পরিবেশক সংগ্রহ করব, আর সে যদি মনে করে না আমি কোনো সংগ্রহ করব না, আমি যতটুকু। প্রশিক্ষণটিও এখন অর্থের বিনিময়ে নিতে হয় না, এই প্রশিক্ষণটি অর্থের বিনিময় নয়। আমরা যখন কোনো একটা কমার্শিয়াল প্লেসে যদি আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে ওই প্লেসটির কস্টিংটাকে ইকুয়ালি তাদের উপর দিয়ে দেওয়া হয়, তারা এটা শেয়ারিং করে। আমরা প্রশিক্ষণ যেটা দিই এটা সম্পূর্ণ ফ্রি। যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটি প্রধান শর্ত লাভ ক্ষতি, যেটা আমি প্রথমে বলছিলাম। কিন্তু ডেস্টিনিতে যখন আপনারা কাউকে উদ্বুদ্ধ করেন ডেস্টিনি 2000-এ আসার জন্য, আপনারা বেশিরভাগ সময় শুধু বা সব সময় শুধু লাভের কথাই বলেন কেন? মানে এটাতে যে ক্ষতিও হতে পারে, এটা কখনো? আমরা লাভ ক্ষতি দুইটাই দেখাই। আমরা দেখাই যদি তুমি এখানে এসে পণ্য ক্রয় করে আর কখনো যদি প্রশিক্ষণ না নাও, শুধু যদি মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে করার চেষ্টা করো, তুমি সাময়িক লাভ করবা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য, কারণ অনেকে আছে যারা ট্রেনিং এ খুব আগ্রহী নন, তারা শুধু ওই মানুষজন ম্যান পাওয়ার বিজনেসের মতো ধরে ধরে কিছু করতে চান, কিন্তু যারা প্রকৃত ট্রেনিং করেছে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমরা রাখিনি। কারণ এটা একটা ইনস্টিটিউশনাল কিন্তু কনসেপ্ট, এটা আমরা তৈরি করিনি। অ্যাকচুয়ালি মাল্টি লেভেল মার্কেটিং বলেন আর নেটওয়ার্ক মার্কেটিং বলেন, পুরো ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। এটা অরিজিনালি ডেভেলপ হয়েছিল 1940-41-এ, বাট এটার আনুষ্ঠানিকতা এসেছে কিন্তু বহু পরে। আমি যতদূর জানি, আমি যখন যোগদান করি আপনার সুদূর কানাডাতে 1989-এ, তার 1-2 বছর পরে কিন্তু প্রচন্ড রকমের প্রাতিষ্ঠানিকতা রূপ পায়। এর কারণ ছিল 1987-এ কিন্তু আমেরিকান আপনার যেটা এফডিএ বলি আমরা, ফেডারেল অথরিটি, আপনার তারা যারা আপনার অ্যামো এর বিরুদ্ধে মামলা করেছিল, সেই মামলাতে যখন অ্যামো কর্পোরেশন জিতে গেল, তখন এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ আসলো। এটা নিয়ে কিন্তু বিদেশেও মামলাবাজি হয়েছিল। আমি আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। তার আগে শুধু একটি কথা বললেন যে আজকে একটি পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় আপনাদের একটি প্রতিবাদ ছাপা হয়েছে, তার আগের দিন ছাপা হওয়া একটি লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা বলেছেন যে আপনাদের
2010 সালে শেয়ার বিক্রির মাধ্যমে গ্রহণ করা হয়েছে 1400 কোটি টাকা। এটা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড না, আমাদের আরেকটি কোম্পানি আছে, কোঅপারেটিভ কোম্পানি ডেস্টিনি, সেখানে আমাদের 1400 কোটি টাকা, 1400 কোটি টাকা ছিল আমাদের অথরাইজ ক্যাপিটাল, কিন্তু আচ্ছা। আমরা সংগ্রহ করেছি 1150 কোটি টাকার মতো, 1150 মতো। আচ্ছা, কিন্তু সেটা মুনাফা হয়েছে 48 কোটি 37,66,000 টাকা। আমাদের এই যে কোঅপারেটিভ থেকে যা অডিট হয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী আপনি যদি ব্যাংকে সরল সুদেও 12%, মানে সরি জটিল সুদেও আপনি 12% হারে যদি রাখতেন, তাহলে আপনি 150 কোটি টাকা পেতেন ওই টাকায়, আপনি যদি ট্যাক্স কাটার পরও। তো এই লাভটা মানে এটা কিরকম ব্যবসা যে 3 ভাগের 1 ভাগ? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। কারণ হলো আমরা এটা সুদের উপরে খাটাইনি, আমরা এটা দিয়ে প্রপার্টি কিনেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সম্পত্তি কিনেছি। প্রপার্টিগুলি কার নামে কেনা হয়েছে? মাল্টিপারপাসের নামে। আমাদের কাছে প্রপার্টিগুলো যাদের নামে কেনা হয়েছে এবং সমবায় অধিদপ্তর যেগুলো সবগুলোকে অনুমোদন করেছে তার একটা তালিকা আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব আব্দুল নূর তুষারের কাছে যাই, যে মাল্টি লেভেল মার্কেটিং যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নিয়ে আপনি অনেকদিন ধরে অনেক বিষয় লেখালেখি করেছেন, আপনার মন্তব্য। মাল্টি লেভেল মার্কেটিং আর পঞ্জি স্কিম, এই দুটার মধ্যে খানিকটা পার্থক্য আছে। পঞ্জি স্কিম যেটা করে, যে পঞ্জি স্কিম হচ্ছে একটা পিরামিড তৈরি করে, যেখানে আপনি যার কাছ থেকে টাকা নিচ্ছেন সেই টাকার থেকে আবার তাকে টাকা ফেরত দিচ্ছেন। যদি ভুল হয় বলবেন। তো এই জন্য পঞ্জি স্কিম কিন্তু মাস্ট বি ফেইলিং, এটা ফেল করবেই, কারণ নিচের দিকের লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন, উপরের লোককে টাকা দিয়ে দিচ্ছেন, এটা বিজনেস না। কিন্তু এটা হয়েছিল, এটা 1910 সালে হয়েছিল, এবং এই পঞ্জি সাহেব এটা করে খুব একটা ফ্রড করেছিলেন, এবং তারপরে জেলখানাতেই তিনি ইটালিয়ান মাফিয়া, এবং ও খারাপ লোক ছিলেন। পরে যেটা হয়েছে যে এটার পঞ্জি স্কিমের পাশাপাশি মাল্টি লেভেল মার্কেটিং এর ধারণাটি গ্রো করে, এবং মাল্টি লেভেল মার্কেটিং যেটা করে সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং। প্রোডাক্ট আপনাকে নিজের হাতে সেল করতে হবে। এখানে মূলত তারা সেল করে হচ্ছে নতুন বায়ার কালেক্ট করে, যাকে মেম্বার করে, নিজের নেটওয়ার্ককে ব্যবহার করে, এবং মেম্বার হবে না এমন লোকের কাছে প্রোডাক্ট বিক্রি করে। আমি যদি তুলনা করে থাকি, তো এইখানে যেটা ঘটবে, আপনি যখন মাল্টি লেভেল মার্কেটিং আর পঞ্জি স্কিমকে আলাদা করবেন, তখন কয়েকটা জিনিস আসলে দেখতে হবে। একটা হচ্ছে যে কোম্পানিটি যেটি টাকা নিচ্ছে, তারা সেই টাকাটা কোথায় বিনিয়োগ করছে, এটা খুব জরুরি দেখা। দ্বিতীয় হচ্ছে তারা যে প্রোডাক্টগুলি বিক্রি করছে, সেই প্রোডাক্টগুলিতে তারা এমফাসিস বেশি দিচ্ছে, নাকি তারা আরো মেম্বার আনো এটা বলছে। যদি কোনো কোম্পানি বেশি বেশি মেম্বার কালেক্ট করতে চায় কিন্তু প্রোডাক্ট সেলিং এ গুরুত্ব না দেয়, তাহলে ধরে নিতে হবে যে সেই কোম্পানি ঝামেলা করছে, স্কিমে আছে। আরেকটি বিষয় হচ্ছে যে কোম্পানি নিজেকে বিজ্ঞাপিত করার চাইতে কিন্তু কোম্পানি তার প্রোডাক্টকে বিজ্ঞাপিত করে। মানে আপনি যদি সেলাই মেশিন বেচেন, তাহলে দেখা যাবে যে কোম্পানি তার সেলাই মেশিনের কোনো বিজ্ঞাপন দিচ্ছে। কোম্পানি তার নিজের ব্র্যান্ড ইমেজ তৈরি করার ওইভাবে চেষ্টা করে না, যদি এটা ভালো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি হয়। ফলে এই মাল্টি লেভেল মার্কেটিং এবং পঞ্জি স্কিমের মধ্যে কিন্তু একটা সুতার পার্থক্য আছে, খুব যে বিরাট পার্থক্য তা না। কিন্তু কোন দেশে যদি মাল্টি লেভেল মার্কেটিং শুরু হয়, তাহলে ওই দেশের দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা মাল্টি লেভেল মার্কেটিং এর জন্য। কারণ সেটা যদি না হয়, তাহলে একদিকে যেমন ভালো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি গ্রো করবে, আরেকদিকে এমন কোম্পানিও গ্রো করবে দেখা দেখি যারা পঞ্জি করবে। আমরা ভালো খারাপ বা এই পঞ্জিং করতেছি কিনা সেটা কিভাবে বুঝবো আমরা যারা সাধারণ? এই বোঝার জন্য আসলে কিছু কোশ্চেন আছে। আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে এই কোম্পানিটা আসলে কি করে। প্রথম হচ্ছে তারা কি, তাদের কোন প্রোডাক্ট আছে, আপনাকে প্রোডাক্ট দিচ্ছে কিনা, নাকি বলছে যে তুমি মেম্বার নিয়ে আসো, তার কাছ থেকে 6,000 টাকা কালেক্ট করো, প্রোডাক্টটা কি, এবং প্রোডাক্টটা একটা ভিজিবল প্রোডাক্ট হতে হবে। ধরেন এই মগটা, উনি বলছেন যে এই মগটা বিক্রি করতে হবে, এটা ভালো মগ, এটা বিক্রি করেন, আপনি একটা বেচবেন, আপনি দুজনের কাছে বেচবেন, ওই দুজন আবার দুজন 4 জনের কাছে বেচবে, মগটা বিক্রি করবেন, এইটা একটা। কিন্তু কোম্পানি যদি কোনো বায়বীয় পদার্থ বিক্রি করার চেষ্টা করে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আসলে উনি কি বিক্রি করছেন। ধরেন উনি যদি বলেন যে কালকে, বা যেই মার্কেটিং কোম্পানি আপনার কাছে এসেছে তারা যদি বলেন যে আমরা সমুদ্র বক্ষে জমি কিনছি, কথার কথা, জমিটা কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু বায়বীয় বিক্রির ক্ষেত্রে আমি আপনাকে বলে দিই পার্থক্যগুলো, তারপর আপনি জিজ্ঞেস করেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন কিনছেন কোম্পানি থেকে প্রোডাক্ট, আপনি যদি বের হয়ে যেতে চান, অর্থাৎ আপনি বলতে চান যে আমি আর থাকবো না, সেক্ষেত্রে কোম্পানিকে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বাইব্যাক গ্যারান্টি দেয়। যে আপনি 100 টাকার প্রোডাক্ট কিনেছেন, কোম্পানিকে অন্তত 80 টাকা বা 70 টাকা বা 75 টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকে আবার কিনে নিবে। কারণ কোম্পানির কিছু খরচ আছে, আপনাকে প্রোডাক্টটা দিয়েছে, আটকে ছিল, আপনি বেচতে পারেন নাই, হয়তো প্রোডাক্টটা অবসলিট হয়ে গেছে এর ভিতরে, বা প্রোডাক্টটা আপনার কাছে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে, হোয়াট এভার, কোম্পানি কিন্তু ওইখান থেকে একটা 20% বা 25% বাদ দিয়ে বাকিটা কিনে নিবে আপনার কাছ থেকে। এটা কোম্পানি করে কিনা এটা দেখতে হবে। যদি করে তাহলে এটা ভালো কোম্পানি, আর যদি না করে, আচ্ছা আমাদের বাইব্যাক আছে, তাহলে ধরতে হবে যে এটা কোম্পানিটা ভালো না।
3 নাম্বার হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোম্পানিকে তার সার্ভিস বা প্রোডাক্ট যেগুলো আনছে সেগুলো মার্কেটে ডিমান্ড আছে এরকম প্রোডাক্ট আনছে কিনা এবং মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করছে কিনা এটা দেখতে হবে, যেটা আমি বলেছিলাম বিজ্ঞাপনে অন্যান্য কিছু। আরেকটা হচ্ছে যে কোম্পানি কি, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে অতিরিক্ত মেম্বার কালেক্ট করতে বলে কিনা খালি, নাকি বলে যে না আরো বেশি প্রোডাক্ট বিক্রি করেন, এবং কেউ যদি মেম্বার কালেক্ট করতে নাও পারে তাকে কি প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে এই চেইনের মধ্যে রাখতে চায় কিনা এটা দেখতে হবে। আর সবশেষে দেখতে হবে যে তারা যদি মেম্বার নেয় তাহলে মেম্বার নেওয়ার জন্যই কিনো কমিশন দেয় কিনা, অর্থাৎ আপনি 100 মেম্বার আনেন, প্রতি মেম্বারে আপনাকে 20 টাকা করে দিচ্ছি, আমরা তাহলে এটা বলে কিনা। আমরা তাহলে এগুলো দেখলে বোঝা যাবে যে এটা পঞ্জি নাকি মাল্টি লেভেল। আমরা এই বিষয়গুলি দেখার জন্য একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। আমরা চট্টগ্রাম থেকে ডেস্টিনির বিরুদ্ধে মামলাকারী জনাব মোস্তফা কামাল পাশার সাথে কথা বলছি। জনাব পাশা, আপনি ডেস্টিনির বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন, কি কারণে আপনি এই মামলা করেছেন আমাদের একটু বলবেন? মামলাটি কি আমি করিনি, এটা আমাদের ওখানে আমাদের রমজান আলী চৌধুরী স্টেট নামে একটা বড় সম্পত্তি আছে, ওই এখানে প্রায় 1000 একর সম্পত্তি আছে আমাদের। এটা একটা ওয়াকফ স্টেট, ওই ওয়াকফ স্টেটে কয়েকজন অংশীদারে কিছু গাছ রোপণ করছে, গাছগুলো ডেস্টিনি আরেকটা মানে মাল্টি লেভেল আরেকটা কোম্পানির সাথে, কোঅপারেটিভ কোম্পানির সাথে কপ করে ওরা প্রতারণামূলক ভাবে এটা কিনে সামান্য টাকা ওরা দিয়েছে ওই যারা গাছ লাগাইছে ওখানে ওদের, তারপর ওরা বিক্রি করছে। ওরা প্রথমে গাছ দেখাইছে ওদের ওয়েবসাইটে, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের ওয়েবসাইটে গাছ দেখানো হয়েছে আপনার ওখানে 7,20,000-এর মতো। আজকে দেখলাম যে ওদের ওয়েবসাইটটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, এখন ওয়েবসাইট নেই ওখানে। ওখানে গাছ আছে ডেস্টিনির হিসাব এবং আমাদের হিসাব যৌথ হিসাবে দেখা গেছে যে ওখানে গাছ আছে মাত্র 90,000-এর মতো। ওই 90,000 গাছ ওরা গোল্ডেন সিলভার ক্লাসিক প্যাকেজের নামে বিক্রি করছে প্রায় কয়েক লাখ মানুষের কাছে, মিনিমাম 5,000 টাকা করে 6 বছর এবং 12 বছর মেয়াদি এককালীন টাকাগুলো অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে এগুলো। এখন এই গাছগুলোর মালিকানা ডেস্টিনিরও না, এই গাছগুলোর মালিকানা যারা বাগান করছে ব্যয়নিভাবে কয়েকজনের সাথে মিলে ওদেরও না, এই গাছগুলোর মালিক 214 জন শেয়ার হোল্ডারের। ওই ব্যাপারে ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আগামী 18 তারিখ শুনানি হবে। রফিকুল আমিন সাহেব ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের উনি তো ব্যবস্থাপনা পরিচালক, এই পর্যন্ত মামলায় হাজিরাও দেননি, উনি হাজিরা দেননি, অন্যান্য হাজিরা দিয়েছে, কেউ কেউ কারোর বিরুদ্ধে শোকজ হয়েছে। এখন ওখানে মোস্তফা কামাল পাশা, আমরা বুঝতে পেরেছি এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই রফিকুল আমিন সাহেব বলবেন। আমরা খুলনা থেকে কথা বলি ডেস্টিনিতে বিনিয়োগকারী জামশেদ আকবর রোমেলের সাথে। জনাব রোমেল, কি কারণে আপনি ডেস্টিনিতে অর্থ বিনিয়োগ করেছেন? ডেস্টিনি আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা কি তারা পূরণ করেছে বা পূরণ করতে পারছে? ধন্যবাদ খালিদ। হ্যাঁ, ধন্যবাদ খালিদ। আমি ডেস্টিনিতে অর্থ বিনিয়োগ করেছি ট্রি প্লান্টেশনে। বিশেষ করে আমি যতটুকু জেনেছিলাম যে ট্রি প্লান্টেশন আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজন, দেশের প্রাকৃতিক ভারসাম্য আনার জন্য। আর এই কারণটাকে মাথায় রেখেই আমি ট্রি প্লান্টেশনে বিনিয়োগ করেছি। আর আপনার মাধ্যমে মোহাম্মদ রফিকুল আমিনকে ধন্যবাদ জানাই এজন্য যে এ পর্যন্ত আমরা আমাদের বাংলাদেশে প্রায় কয়েকশো এমব্লেম কোম্পানির নামধারী তারা কিন্তু হাই হয়েছে, এবং আজকেও পত্রিকাগুলোতে হাই কোম্পানির তালিকায় ডেস্টিনিকে রাখা হয়েছে। কিন্তু আমার জানা মতে আজ পর্যন্ত কোনো হাই কোম্পানিকে কোম্পানির মুহূর্তে তাদের পরিচালনা পরিষদের কাউকে টক শোতে দেখা হয় নাই। এজন্য নিঃসন্দেহে বিষয়টাকে একটু ভিন্নভাবে চিন্তা করার বিষয় রয়েছে। আমার মতো খুলনা বিভাগে প্রায় 10 লক্ষাধিক বিনিয়োগকারী রয়েছেন যারা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন, এবং প্রায় সারা বাংলাদেশে 50 লক্ষ বিনিয়োগকারী রয়েছেন এখানে বিভিন্ন প্রকল্পে। আমার দুই একটি বিষয় আপনার মাধ্যমে আমি অবগত করতে চাই। ডেস্টিনির সকল বৈধতা অবৈধতার প্রশ্ন 12 বছর পর কেন আসলো? এতদিন প্রশাসন, সংবাদ মাধ্যম, বাংলাদেশ ব্যাংক কি করেছেন? আপনাকে রোমেল, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। এই পর্যায়ে আমি একটু রফিকুল আমিন সাহেবকে একটু নোট নিতে বলবো যে উনি বললেন যে খুলনায় উনাদের 10 লক্ষাধিক বিনিয়োগকারী আছে, সারা দেশে 50 লক্ষাধিক বিনিয়োগকারী আছে। আজকে যে একটি প্রতিবাদপত্র পত্রিকায় ছাপা হয়েছে সেখানে আপনারা মোট বিনিয়োগকারী বলেছেন 6,40,179 বিনিয়োগকারী না, শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। বিনিয়োগকারী কয়জন?
বিনিয়োগকারীটা উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ওনারা খুব সম্ভবত দুটো কোম্পানি মিলিয়ে বিনিয়োগ করেছেন। একটা হচ্ছে দুটা কোম্পানি মিলে, আমি আবার পরে এই উত্তরটা বিস্তারিত আসবো যে এই 50 লক্ষাধিক বিনিয়োগকারী আছেন দেশের সাথে, সেটা না, বিনিয়োগকারী এত নেই। বিনিয়োগকারী আছে 11 লক্ষ ট্রি প্ল্যান্টেশনে, আর আপনার হবে ধরেন 5 লক্ষাধিক হবে কোঅপারেটিভে। ট্রি প্ল্যান্টেশনের এবং 5 লক্ষাধিক মানে 16 লাখ। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ডেস্টিনি করছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং বলছেন যে উনার খুলনাতেই আছে 10 লাখ, সারা বাংলাদেশে 50 লাখ। এটা সত্যি না। আপনি আমাদের সঙ্গে থাকবেন রুমেল, আমরা আবার পরে আপনার সঙ্গে কথা 10 বলবো। লক্ষাধিক বিনিয়োগকারী হবে না, কারণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডে যারা পণ্য ক্রয় করে জয়েন করেছে ওনাদেরকেও বিনিয়োগকারী বলতেছে। দেখেন এখানে একটা ব্যাপার আছে, এখানে এই ব্যাপারটি ডেস্টিনির লোকই বুঝতে পারছে না, সেটি একটু আমি সেটাই কৌতূহলোদ্দীপক। বলতেছি। আমরা এখন আবার কথা বলবো না। উনি আমার সাথে একমত আমরা হবেন। সিলেট থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটর জনাব অলককান্তি দত্তর সঙ্গে কথা বলতে চাচ্ছি। অলককান্তি দত্ত, ডেস্টিনির বিরুদ্ধে সম্প্রতি যে সব অভিযোগ উঠছে এর কি প্রভাব তৃণমূল পর্যায়ে আপনাদের কার্যক্রমের উপর পড়ছে? জি জি, এইসব অভিযোগের কি প্রভাব জি, আপনাদের আমরা তো সিলেট বিভাগের প্রত্যেকটা আমরা তো সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় থানায় আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি, যেখানে আমাদের সাধারণ ডিস্ট্রিবিউটর যারা তারা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। যেমন আজকেও আমি ছাতক থানায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটা প্রোগ্রাম করে আসলাম। ওইখানে ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সাথে পাবেল ভাই, তারপর ছাতক প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আব্দুল আলিম। তো ওনারাও সবাই আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এবং আজকে আমি কালকেও ছিলাম গোয়াইনঘাট থানায়, পরশু ছিলাম আমি মৌলভীবাজার জেলায়। তো বিভিন্ন জায়গায় আমি কাজ করে যাচ্ছি। ডিস্ট্রিবিউটরদের মধ্যে ডেস্টিনি সম্পর্কে তাদের ইনফরমেশন ক্লিয়ার, যে আমরা কাজ করে যাচ্ছি সঠিকভাবে, একটা সঠিক নীতিমালার মধ্যে দিয়েই আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যতটুকু আমরা জানি সেই অনুযায়ী আমরা একটা কাজ করে যাচ্ছি, যে নেটওয়ার্ক মার্কেটিং পণ্য বিক্রি করার একটা সিস্টেম। তো সেই ক্ষেত্রে বিভিন্ন পণ্য আসবে, এগুলো আমরা সেল করবো। অলককান্তি দত্ত, আমাদের উপর বেশি পড়তেছে যে আসলে তা না, তবে আমাদের যারা গার্জিয়ান। অলককান্তি দত্ত, সিলেটে কতজন বিনিয়োগকারী আছেন ডেস্টিনির? আমি আসলে ডিস্ট্রিবিউটর, তো এটা আসলে কোম্পানির ম্যানেজমেন্টের বিষয়। ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা বিভিন্ন প্রোডাক্টই সেল করে যাচ্ছি, শুধু বিনিয়োগ না। যেমন আমি বিনিয়োগ জাতীয় কোনো পণ্য আমি ক্রয় করি নাই। আমি একটা বিনিয়োগ জাতীয় পণ্য ক্রয় করছি, মাল্টিপারপাসের শেয়ার, আর বাকিগুলো আমার প্রোডাক্ট, ফুড মেসেজার, নাইজেলা, এই জাতীয়। অলককান্তি দত্ত, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আপনারা তিনজনই আমাদের সঙ্গে থাকবেন। পরে আবার আপনাদের কাছে আমাদের আসতে হতে পারে। জনাব রফিকুল আমিন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই বিষয়গুলি আবার নিয়ে আপনার সাথে কথা বলবো। জি। আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ। Merchandiser is main fact.